নবিউল ইসলাম জানতে চেয়েছেন, সেই অনুযায়ী বলছি যতটুকু। এই বিষয়টা নিয়ে আমার প্রথমত বলার কিছু ইচ্ছেই ছিল না, কিন্তু নবিউলের অনুরোধেই মূলত আমি বলছি। এখন তো আমি সিপিএমের বিট রিপোর্টার নই, তাই 40 বছর করেছি। ফলত দলের সঙ্গে কোনো কর্মীসুলভ বা আদর্শগত কোনো সম্পর্ক কোনো কালেই ছিল না, কোনো দলের সঙ্গেই নেই। কিন্তু ওভারঅল একটা এতদিন ধরে সাংবাদিকতা করার একটা ওভারভিউ তো হয়েছে। সেই ওভারভিউ অনুযায়ী বিষয়গুলো এখন নির্লিপ্তভাবে দেখার সুযোগ অনেক বেশি। এবং পার্টির ঊর্ধ্বতন নেতারা, যাদের সঙ্গে আমাদের সাংবাদিক জীবন শুরু হয়েছিল কাজকর্মের মধ্যে দিয়ে, তারা তো পিতৃতুল্য ছিলেন বয়সে। এখন যারা নেতা তারা আমাদের সমসাময়িক, এবং যাকে নিয়ে এত কাণ্ড, সিপিএমের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে গেল হয়তোবা, অথবা প্রতিকূলতাটাকে সঙ্গে নিয়েই গেল, এটাও বলা যায়। তো ওরা তো আমাদের পরের জেনারেশন। ওদেরকে আমরা দূর থেকে দেখি, ওভাবে সম্পৃক্তভাবে দেখার কোনো অবকাশ নেই। কিন্তু সেজন্যই হয়তো দেখার দৃষ্টিটা আমাদের আরও স্বচ্ছ হয়েছে। তো বিষয়টা হচ্ছে, আইপ্যাক তো নেপথ্যে মূল নায়ক। প্যাকেজটা খুব সুন্দরভাবে সাজালো। মার্কেটিংয়ে আইপ্যাকের জবাব নেই। অবশ্যই মাস্টারপিস একটা ইলেকশন করেছে ওরা। সে আমাদের নরেন্দ্র ভাই মোদি থেকে শুরু করে নীতিশ কুমার পর্যন্ত। কিন্তু বিষয় হলো, আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। কিন্তু বিষয় হলো, কারোর সঙ্গেই আইপ্যাকের শেষ পর্যন্ত বনেনি। বিজেপিরও সহ্য হয়নি, নীতিশ কুমারও তাড়িয়ে দিয়েছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ও পছন্দ করেননি বলেই শুনেছিলাম। কিন্তু ওর দলের তরুণদের পছন্দ বলে শেষ পর্যন্ত, এখন প্রবীণ হলেও প্রবীণদের তো তরুণদের কাছে কথা শুনতেই হয়, সুতরাং তাদের নিয়ে চলতে হয়। সুতরাং শেষ পর্যন্ত তারুণ্যের জয় পতাকা উড়েছে। এবং এর ভালো মন্দ দুটো দিকই আছে। সিপিএম যেহেতু গণভিত্তিক পার্টি বলে নিজেদের দাবি করে, এবং সত্যিই তাই, মাস বেসেড পার্টি। যেরকম বিজেপি আরএসএস ভিত্তিক, আরএসএসটাই মাস বেস, সেরকম সিপিএমের গণভিত্তি অন্যরকম। কমিউনিস্ট পার্টির ক্যাডার ওরিয়েন্টেশন আছে, যেটা কংগ্রেসের কোনোদিন ছিল না। কিন্তু কংগ্রেসের একটা মাস অ্যাপিল ছিল, সেটা গান্ধীজির তৈরি, তার জন্য ক্যাডার বাহিনীর দরকার হয়নি। তো সে তো অন্য কথা গেল। প্রতিকূল ছিল, আমি যতদূর জানতাম, সিপিএমের এখনকার যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের প্রায় আত্মজের মতো। সেলিম যখন এসছিলেন রাজ্য সম্পাদকের দায়িত্ব নিয়ে, তখন যাদেরকে উনি নব্য বাহিনীর মধ্যে যাদেরকে উনি তুলেছিলেন, তাদের মধ্যে প্রতিকূল একজন একেবারে নব্য নেতা। তাকে দলে যে যাই চিনুক না কেন, ওপরের তলায় কেউ, জনগণের মধ্যে তো কোনো সেরকম পেনিট্রেশন ছিল না, থাকার কারণও নেই। মাত্র 30 পেরোনো ছেলে, এবং ভালো ছেলে। ওকে প্রজেক্ট করেছে তো সেলিমই। সুতরাং সেলিম যে লাস্ট যে কথাটা বলেছে, সেই কথাটা দিয়েই এই চ্যাপ্টার ক্লোজ করা যায়। সেটা হচ্ছে যে পুত্র শোকের মতো লাগছে। এটা সেলিমের কথাটা, ওর বেদনা নিশ্চয়ই হয়েছে, হওয়ারই কথা, ওরই তৈরি। এবং এটা যে সময়ের উপযুক্ত কথা বলা, সেটাই তো রাজনীতির মূল কাজ। তো সেলিম যদি পদে থাকতো, তো ওকে সবাই মাস্টার স্ট্রোক বলতো। ওর কিছু নেই, শূন্য পার্টির নেতা, সুতরাং ওর মাস্টারই কোনো প্রশ্ন আসে না। কিন্তু প্রথম যে কথা দিয়ে শুরু করেছিলাম, সে কথায় আবার ফিরে গিয়ে বলছি যে আইপ্যাক বেশ একটা প্যাকেজ তৈরি করেছে। প্রতিকূলকে জিরো থেকে প্রায় হিরো বানিয়ে দিয়েছে। প্রতিকূল জিরো নয়, এমনি রাজনৈতিক কর্মী হিসেবে জিরো নয়, কিন্তু যেটা সাংগঠনিক স্পেস, যেটা ওর অস্তিত্ব, সেটা ওখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে। তৃণমূলের লোকেরাও জানে যে যারা ওকে নিল, তারা নেয়ার আগে আইপ্যাক বেশ ওকে সাজিয়ে গুছিয়ে দিল। এতে করে প্রতিকূলের একটা রাজনৈতিক সত্তা ইভলভ করলো, যেটা আগে কখনো ছিল না।
এটা একটা ভালো জিনিস। এখন যখন তৃণমূলের সরকারিভাবে তৃণমূলের নেতা হবে, তখন মানে তৃণমূলের নেতা হওয়ার পক্ষে ওরা একটু সুবিধে হলো। আর ওকে এই প্যাকটা করে দিয়ে, এই বাড়তি বিশেষণগুলো লাগিয়ে দিয়ে ওরা দেখালো যে প্রজেক্ট করতে পারবে জনগণের সামনে ভবিষ্যতে যদি কোনো নির্বাচনে দাঁড়ায়, তখন দেখানো যাবে যে একটা ভালো লোক এলো সিপিএম থেকে, বড় নেতাটা এরকম। তো এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সিপিএমকে অবশ্যই ভাবতে হবে। যদি যেসব সিপিএম নেতারা বলছেন যে আরে ও তো কিছুই না, চুনোপুটি কী আছে, ওরকম কত হাতি গেল তল, মশা বলে কত জল, ব্যাপারটা তা নয়। প্রতিকূল হচ্ছে একটা বড় ব্যাধির ম্যানিফেস্টেশন মাত্র। এটা কোনো রোগ নয়, নতুন কোনো রোগ নয়, এটা রোগের একটা লক্ষণ মাত্র। সেই রোগ যদি না নিরাময় হয়, তবে সেটা ধীরে ধীরে সমস্ত শরীরকেই গ্রাস করবে। সেটাই আমার বলার অপেক্ষা রাখে না। সিপিএম নেতারা সবাই জানেন এবং তারা এই রোগে দীর্ণ হয়ে আছেন অনেক দিন। এটা নতুন কিছু না। সিপিএম একা নয়, সমস্ত দলেই এই ব্যাধি আছে। যেখানে ক্ষমতার যেখানে হাতে নেই, ক্ষমতার বাইরে এবং একেবারে শূন্য দশায়, সেখানে এই রোগের প্রকোপ আরও বাড়ে। সুতরাং এই রোগের উপশমের জন্য এখন চেষ্টা করুন। একটা রুগীকে গিয়ে বলা যে তুমি কাল থেকে ভালো হয়ে যাও, এর মতো হবে, এটা কোনো দিনই সম্ভব না। ধীরে ধীরে এটা করতে হবে। তবে এটাকে যদি ফিল করে নেতারা এবং উল্টোপাল্টা বক্তব্য না দেয়, সেটা তাহলে পরে নিজেদের মঙ্গল। কারণ যেই একজন পার্টি থেকে চলে গেল বা বের করে দেওয়া হলো, তারপরেই সে একটা রাতের মধ্যেই সে চূড়ান্ত খারাপ হয়ে গেল, যেটা আমরা দেখেছি অতীতেও বহুবার। তার নামে সমস্ত কুৎসিত কথাবার্তা বলা, এটা যারা বলে তারা কি করে বলে যায় না, কারণ আগের দিনই তো তারা ছিল। কিন্তু সেটা কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল, বিজেপি সবার ক্ষেত্রেই একই জিনিস হয়ে আসছে। আফটারঅল রাজনৈতিক সিস্টেমটাই এরকম। এখানে মানবিক মূল্যবোধের জায়গা খুব অল্প। সেই অল্প জায়গাটাকে যারা চায় বাড়াতে, তারা বাড়াতে পারে, আর যারা চায় না তারা এটাকেই নিয়ে রাজত্ব করে। যত অমানবিক হওয়া যায় রাজনীতিতে, তত সফল হওয়া যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তৃতীয় কথা হচ্ছে, এই যে ভেতরে রোগের মধ্যে যে আসল কীট বসে আছে, সেই কীটটা হচ্ছে দক্ষিণ এবং উত্তর 24 পরগনার যে গোষ্ঠী কোন্দল। গোষ্ঠী তো সব দলেই থাকে, সিপিএমে যথেষ্ট আছে। আর 34 বছর ক্ষমতায় ছিল একটা দল, তাদের ক্ষমতার একটা ওরিয়েন্টেশন দেখা দিয়েছে। ক্ষমতার বাইরে থেকে যেমন কংগ্রেস ক্লান্ত হয়ে পশ্চিমবাংলায় শূন্যতায় পর্যবসিত হয়েছে, সেরকম সিপিএমেরও সেই একই অবস্থা। কালকে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে, এই একই দশা হবে। বিজেপি ক্ষমতায় পশ্চিমবাংলায় না আসতে পেরে কেন্দ্রের ওরা সর্বেশ্বর হয়ে বসে আছে, সারা দেশের রাজত্ব ওদের হাতে। কিন্তু তথাপি এখানে দলটা শুকিয়ে মরছে। রাজ্য দলের নেতারা পাত্তা পায় না কেন্দ্রের কাছে। অমিত শাহ এসে ঠিক করে দেন, যতই রাগারাগি করুক না কেন, নিজেরা যখন এখানে কিছু করে কমবে খেতে পারে না, তখন তো তাদের এই কথা শুনতেই হবে। কিন্তু তা করে কমবে খেতে পারে না তা নয়, 3 থেকে 77 হয়েছে, তো সেটা তো কম কিছু নয়। কিন্তু সেটা আবার অন্য প্রসঙ্গে গিয়ে বলছে সেখানে তো দিলীপ ঘোষ ছিল, তাকে তো ঘাট ধরে বের করে দেওয়া হলো। সেটা কেন দিল? আরএসএসের লোক যারা দিয়েছে তারা জানে। আমরা তো দেখলাম তখন মমতা সদ্য নন্দীগ্রামে হেরেছেন এবং রাসবিহারীতে দাঁড়াবেন, সেই সময়টা দিলীপ ঘোষের বিদায় হলো, নতুন লোক এলো যাকে কেউ চেনে না। তো সেটা অন্য ব্যাপার। প্রাসঙ্গিকভাবে বললাম যে সেই সুকান্ত মজুমদার যেরকমভাবে এসছিল তবু সে একটা এমপি হয়ে এসেছিল। পাকে চক্রে যদি প্রতিকূল জিতে যেত কোনো কেন্দ্র থেকে, তো ওই সুকান্ত মজুমদারের মতো খ্যাতি হতো আর কি, যে কিছুই না তারপরে সব কিছু হলো। তো সেই আইপ্যাক সেই প্যাকটা করে দিল ওকে। তো ভালো, সেটা তো মার্কেটিং এজেন্সির কাজই সেটা। তো তৃতীয় কথা হচ্ছে যে সিপিএমের যে রোগের, অনেকেই তুলনা করছেন প্রতিকূলকে সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে, কোনো মানে শেষ নেই। প্রতিকূল আর সৈফুদ্দিন কি এক? আর সিপিএমের সঙ্গে তুলনা করার জন্য তো অতীতে আরও অনেক মহান লোক আছে। হরেকৃষ্ণ কুমারও দলের কষ্ট পেয়েছিলেন, তাই বলে কি উনি দল ছেড়েছিলেন? জ্যোতিবাবুর মতো একটা ওরকম মানে ওরকম একটা পরাক্রমশালী নেতা, যাকে সবাই বলতো যে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার কথা সিপিএমে, তাই কি হয়েছে? জ্যোতিবাবুর কথা ঠিক আছে সিপিএমে
যখন জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হওয়ার কথা হলো 96 সালে, তখন জ্যোতিবাবুকে তো ছোট নেতারা কাত করে দিলেন মেজরিটিতে। তো ভেতরে তো একটা ব্যাপার আছে, তো সেটার জন্য তো জ্যোতিবাবু যেভাবে চেয়েছেন পার্টিকে চালাতে সেভাবে চলেনি। কিন্তু সেই সময় অনেকেই বলেছিল জ্যোতিবাবুকে দল একটা নতুন দল তৈরি করার জন্য। জ্যোতিবাবুর সে ক্ষমতাও ছিল, কিন্তু উনি বেসিক জায়গাটা জানতেন। তখন ওনার প্রায় 90-এর কাছাকাছি বয়স। উনি সেটা ছাড়াও ওর সঙ্গে উনি যদি সিপিএম ভেঙে পশ্চিমবাংলায় দল করতেন, তাহলে সেই দলটাই সিপিএম হতো, এতে কোনো সন্দেহ ছিল না। কিন্তু করেননি তো সেরকম আমি কতদূর, আমার অকাত কতটা, সেটা তো আমাকে বুঝতে হবে। প্রতিকূল সেটা বুঝেছে নিশ্চয়ই, এবং ওর সামনে দুটো নজির দৃষ্টান্ত আছে। একটা রেজ্জাক মোল্লা, তার ইন্তেকাল হয়েছে, তাকে কোথাও পাওয়া যাবে না, কিন্তু মঈনুল হাসান এখনও আছে, ভালোই আছে, সুস্থ থাক। মঈনুল হাসানকে আমি অনেক চিনি না, কিন্তু একটু চিনি। দিল্লিতে আমি যখন কাজ করেছি সেই সময় মঈনুলও রাজ্যসভায় প্রায় বছর 12 ছিলেন। তো ভালো বৌদ্ধিক স্তর উন্নত, বেশ সুন্দর বক্তা, ভালো নেতা, সিপিএমে খুব পদ পাওয়া নেতা। ও সিপিএমে বেশ আদরের ছেলে ছিল, কিন্তু কি হলো জানি না, এরকমই হয়। এরকম দলের মধ্যে থাকলে সবসময়। সৈফুদ্দিন তো জ্যোতিবাবুর ব্লু আইড বয় বলা হতো, এবং জ্যোতিবাবুই ওকে ছাত্র নেতা, একদিকে মনসুর হাবিবুল্লাহ, একদিকে জ্যোতিবাবু। এই দুটো লোক যদি দুজনে কিন্তু দুটো গ্রুপে বিলং করতেন, কিন্তু এই দুজন, জ্যোতিবাবু হয়তো সমস্ত গ্রুপের ঊর্ধ্বে, কিন্তু বর্ধমান লবির মধ্যে মনসুর হাবিবুল্লাহ আছে আমার পেছনে, আর আমাকে জ্যোতিবাবু ভালোবাসেন, এরপরে তো আর কিছু চাই না। কিন্তু তবু তো সৈফুদ্দিন থাকতে পারেননি। সুতরাং সেটার পেছনে অনেক কিছু আছে। আর সৈফুদ্দিন, তার পার্সপেক্টিভ যার থেকে মানুষটার সৃষ্টি হয়েছিল, সেটা একটা অনির্বচনীয়। তার সঙ্গে কারো কোনো তুলনা হয় না। প্রতিকূলকে যারা শফির সঙ্গে তুলনা করছে, প্রতিকূল নিজেই লজ্জিত হওয়ার কথা। প্রতিকূলের সঙ্গে কারো তুলনা করা, এই শফির সঙ্গে প্রতিকূলের তুলনা করাটা একটা কি বলবো, একটা ওর সঙ্গে অন্যায় করা, বাচ্চা ছেলেটির সঙ্গে। আর ব্যাপার হচ্ছে যে আলোড়ন সৃষ্টিকারী যারা হয়, আলোড়ন যাকে নিয়ে জাগানোর কথা, সে যদি নিজে আলোড়িত হয়, তাকে তো মুশকিল। এটা রাম মনোহর লোহিয়া একটা কথা বলেছেন, জয়প্রকাশ নারায়ণের মতো নেতাকে। রাম মনোহর লোহিয়া তাত্ত্বিক নেতা ছিলেন, জয়প্রকাশ নারায়ণ সেই সোশ্যালিস্ট মুভমেন্টে তখন একই দলে ছিল ওরা। তো রাম মনোহর লোহিয়া জয়প্রকাশের সমালোচনা করে বলেছিলেন, যে আলোড়ন করবে, যে জনগণের মধ্যে আলোড়ন তুলতে পারে, জনগণকে জাগাতে পারে, সে নিজেই আলোড়িত হয়ে যায়, তাহলে তো তাকে নিয়ে মুশকিল। তো সেটা কোথায় জয়প্রকাশের, কোথায় এর সঙ্গে তুলনা আসে না, কিন্তু সে মলিকুলার লেভেলে সেটাই ব্যাপার। যে সিপিএম যে তরুণ শক্তিকে নিয়ে নামতে চেয়েছিল, তার মধ্যেই যে সমস্যা দেখা দিল, সেই সমস্যা তারুণ্যের কতটা, আর কতটা ভেতরের ক্রিমিকিটের, সেটা দেখা দরকার। যেরকম জ্যোতিবাবু যখন প্রধানমন্ত্রী করা হলো না, সেই কারণটা জিজ্ঞেস করলে পশ্চিমবাংলার 100 ভাগ লোক বলবে প্রকাশ কারাটের জন্য। সেটা প্রকাশ্য হয়েছে, তাই প্রকাশই এসে বলেছিলেন সেই ঘটনাটা, যে আমাদের আর কিছু, এটা নিয়ে আর রিথিঙ্কিং হবে না। কিন্তু পেছনে যে অমিতাভ বসুর মতো একটা লোক আছে, আমি বলছি ওই রোগের লক্ষণ। এটা তো উত্তর 24 পরগনা, সে 24 পরগনা তো একসময় একই ছিল, এবং দুটোর জায়গাতেই গোষ্ঠী কোন্দলের চেহারা একই রকম। অমিতাভ বসু যে বলেছিলেন পার্টির জীবিতে, যে জ্যোতিবাবুর এই কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে যে গরু বুড়ো হলে কসাইখানাই পাঠাতে হয়, এই জন্যেই ওইটা নিয়মটা চালু আছে। তো এইরকম, এটা কজন জানে? এটা কেউ জানে? আমি তো পার্টির লোকেদের কাছে শুনেছি, এবং সর্বৈব সত্য। উনি বেঁচে নেই, এখন প্রতিবাদ করার কিছু কেউ নেই হয়তো, কিন্তু যারা বেঁচে আছে এরকম লোক বহু আছে যারা জীবিত ছিল। তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মধ্যে যে যে কিট রয়েছে, ভেতরে যে কিট রয়েছে সিপিএম, ভেতর থেকে কুড়ে খাচ্ছে সিপিএমকে, যেগুলো ক্ষমতায় থাকাকালীন সেগুলো ক্ষমতার সিমেন্টিং ফ্যাক্টর ছিল ক্ষমতা, সেগুলো চাপা পড়েছিল। এখন ক্ষমতা না থাকে সেগুলো ফুঁড়ে উঠেছে। শরীর যখন দুর্বল হয় তখন ইনফেকশন মাথা চাড়া যায়। আপনারা যারা শুনছেন তারা চেনেন না এমন একটি লোক, দক্ষিণ 24 পরগনার সিপিএমের জেলা কমিটির তিনি
সম্পাদক মণ্ডলীতেই আছেন, তিনি এই মূল কর্মটি করেছেন, যার জন্যে প্রতিকূলের সঙ্গে এত অশান্তি। ওপর থেকে সেলিমের দুর্নাম হচ্ছে, সুজনের দুর্নাম হচ্ছে, শ্রমিক লাহিড়ীকে কেউ বলছে, কিন্তু এদের দোষটা একটাই, এদের অবশ্যই দোষটা একটাই যে এরা ওই যে কায়েমি স্বার্থের প্রতিভূ যারা আছে তাদের মোকাবিলা এরা করতে পারেনি। রাজীব গান্ধী এসে বলেছিলেন যে ক্ষমতার দালালদের সরিয়ে দেবো, কিন্তু সরাতে পারেননি। ক্ষমতার দালালদের গায়ে হাত দিল কিন্তু রাহুল গান্ধী। তার জন্যে আলোড়ন সৃষ্টি হয়েছে, রাহুলকে অনেক কিছু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছেও। কিন্তু কংগ্রেসের কিন্তু নবজন্ম হয়েছে, শুরু হয়েছে কিন্তু সোনিয়া গান্ধীর মাধ্যমে। তার মধ্যে ছিল কিন্তু সহযোগিতা, ইউপিএ সরকারের সময় সহযোগিতা ছিল বামপন্থীদের। একদিকে হরকিষেণ সিং সুরজিৎ, একদিকে এবি বর্ধন, ওপরে ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং। এরা সবাই শত্রুপক্ষ, কিন্তু শত্রুপক্ষই কংগ্রেসকে জাগিয়ে তুলেছে। কিন্তু এই যে যারা শত্রুপক্ষ, এই যে তিনটে লোকের নাম বললাম, এরা নিজের দলের ক্ষেত্রে কিন্তু খুবই ব্যর্থ। বিশ্বনাথ প্রতাপ সিংয়ের দল প্রায় উঠে গেছে, হরকিষেণ সিং সুরজিতের কথা কেউ শোনেনি। তার দলে সৈফুদ্দিনের চলে যাওয়ার সময় হরকিষেণ সিং সুরজিতও পার্টি হয়ে গেছেন দুষ্কর্মের। আমি সুরজিৎকে জিজ্ঞেস করেছেন, মূল কিছু কলাকৌশলের মধ্যে সীতারাম ইয়েচুরি ছিলেন। তিনি প্রয়াত, এখন মৃত মানুষের নামে কিছু বলতে নেই, কিন্তু পরে সীতারাম ইয়েচুরি সেটা স্বীকার করেছিলেন। সুরজিতের ডেড বডির সামনে যখন সোফি মালা দিতে গেছে, তখন সোফিকে বলেছিলেন, সোফি, তোর সঙ্গে যে অন্যায় করেছিলাম আমরা, সেই অন্যায় এখন আমার সঙ্গে হচ্ছে। তো সোফি বলছে, এখন তো সুরজিৎ শুনতে পাচ্ছে না, এটা এখন শুনে আমি কি করবো, এত সুরজিৎ তো মৃত। তো এটা সফিদা আমাকে বলেছেন। আর যা জীবনে ঘটেছিল, সবাই, সফিদাও ভুল করেছিলেন, সেটা আমি জানি, আমার কাছে স্বীকার করেছিলেন যে সিঙ্গুরের মঞ্চে উঠে আমি ভুল করেছি। এটা সমীর পুততুণ্ড ভুল করেনি, সে গত নির্বাচনেও বলে গিয়েছিল যে সিপিএম টাটাকে তাড়িয়েছে সিপিএম। তো সবাই একরকম নয়। সফির সঙ্গে সমীরের তুলনা চলে না, তো প্রতিকূলের তুলনা কি করে চলবে? প্রতিকূল নিজেই লজ্জা পাবে ওর সঙ্গে সফিদার তুলনা করলে। কাউকে তুলনা করা যায় না। তো আমার ধারণা যে কালে কালে সবই জ্ঞানোদয় হবে সবার, কিন্তু তখন গঙ্গার জল আরও অনেক সরে গিয়ে পলি পড়বে, তখন নিচের আসল সত্যগুলো সব উদ্ভাসিত হবে। তবে প্রতিকূল রেজ্জাক মোল্লাকে তো পাবেন না, মইনুলের সঙ্গে কথা বলুন। নমস্কার।